মব তৈরি করে চাঁদা আদায় বৈষম্য বিরোধীদের খুব সহজ স্বাভাবিক একটি গুণ। এতদিন এই চাঁদাবাজিতে বৈষম্য বিরোধী আর এনসিপি নেতাদের নাম শোনা যেত, এবার যার নাম শোনা গেল তাতে ভিমরি খাওয়ার অবস্থা হয়েছে। অধ্যাপক ইউনূস 13 আগস্ট মালয়েশিয়া থেকে বাংলাদেশে ল্যান্ড করেই শুনলেন তারই এক সহকর্মী মব তৈরি করে চাঁদাবাজির মূল পরিকল্পনাকারী। সোশ্যাল মিডিয়ার কল্যাণে অধ্যাপক ইউনূসের মতো সারা দেশের মানুষও জেনে গেছে সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় মব তৈরি করে কোটি টাকা চাঁদায় চাওয়ার মূল পরিকল্পনাকারী ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন ওই চাঁদাবাজি ঘটনার সরাসরি জড়িত শিক্ষার্থী জানে আলম অপু। কিংস পার্টি এনসিপি সহযোগী সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক অপু গ্রেপ্তার হন 1 আগস্ট। তার আগে পুরো ঘটনার বিবরণ দিয়ে ভিডিও বার্তা দিয়েছিলেন, সেটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দায়িত্ব নেওয়ার শুরু থেকে নানা বিতর্কে সপরিবারে জড়িয়ে পড়া আসিফ মাহমুদের বিরুদ্ধে এবার মব তৈরি করে চাঁদাবাজির অভিযোগও প্রকাশ্যে এলো। প্রশ্ন হলো, নিজের নিয়োগকর্তাকে কি এবার অধ্যাপক ইউনূস নিজে ছাঁটাই করবেন? দেশে বিদেশে বহু কিছুর তদন্তকারী দুদক কি এখনো জেগে জেগে ঘুমাবে, নাকি এসব গোয়েন্দা সংস্থাগুলো কারসাজি বলে স্বভাবসুলভ ভঙ্গিতে হজম করে ফেলবে? আর উপদেষ্টা আসিফ এই চাঁদাবাজির টাকাগুলো দিয়ে যদি আগামী নির্বাচনে লড়েন, তাহলে অর্থ উপদেষ্টা কি টাকাগুলোকে কালো টাকা হিসেবে গণ্য করবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। আওয়ামী লীগের বেশিরভাগ নেতা দেশ ছাড়া, কেউ কেউ ঘর ছাড়া, যারা আছেন তাদের চলতে হয় চাঁদা দিয়ে। জুলাইয়ের শেষ দিকে গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মীর বাসায় 50 লাখ টাকা চাঁদা আনতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে বৈষম্য বিরোধী নেতারা। গত 1 বছর ধরে বৈষম্য বিরোধী আর এনসিপি নেতাদের চাঁদাবাজির রাম রাজত্ব চলছে। গুলশানের ঘটনায় সেটি প্রকাশের পর আইওয়াসের জন্য বৈষম্য বিরোধীরা সারা দেশে তাদের কমিটি বিলুপ্ত করে, কিন্তু তারপরও সরকার সমর্থক কিংস পার্টির নেতাদের চাঁদাবাজি আর দৌরাত্ম্য থেমে নেই। 13 আগস্ট রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে বোঝা গেল এর আসল হেতু। কারণ এসব চাঁদাবাজির পেছনে আছে রাঘব বোয়াল, যারা একেবারে অধ্যাপক ইউনূসের নিয়োগকর্তা বলে পরিচিত। অভিযোগ উঠেছে খোদ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। এই অভিযোগ তুলেছেন খোদ কিংস পার্টির সহযোগী ছাত্র সংগঠনের এক নেতা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। তিনি ভিডিও বার্তায় দাবি করেন আসিফের পরিকল্পনাতেই গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি হয়েছিল। ঘটনাক্রমে এর সঙ্গে জড়িয়ে পড়েন অপু। শাম্মীর বাসায় যাওয়ার ঠিক আগে ভোর রাতে গুলশানে ওয়েস্টিন হোটেলের পাশে বিনা প্রটোকলে গিয়েছিলেন আসিফ মাহমুদ। তিনি অপু সহ অন্যদের সব পরিকল্পনা বুঝিয়ে দিয়ে একটি মোটরসাইকেলে চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এই সময় একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেন অপু। সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় 17 জুলাই সকালে হানা দেয় শিক্ষার্থীদের একটি মব। এর নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ। এই সময় স্বামীকে বাসায় পাওয়া যায়নি, তবে তার স্বামীর কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন রিয়াদ। পরে তাৎক্ষণিকভাবে 10 লাখ টাকা দেন সাবেক এমপি স্বামী। এরপর বাকি টাকা আদায়ে চাপ দিলে ঘটনাটি প্রকাশ হয়ে যায়। এরপর 26 জুলাই রিয়াদ সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় 1 সপ্তাহ পর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন মামলার অন্যতম আসামি অপু। তবে গ্রেপ্তারের আগে পুরো ঘটনার বিবরণ তুলে ধরে একটি ভিডিও তৈরি করেছিলেন অপু। বন্ধুদের বলেছিলেন গ্রেপ্তার হওয়ার পর সেটি যেন অনলাইনে প্রকাশ করা হয়। অবশেষে 13 আগস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। অপু দাবি করেন 17 জুলাই শাম্মী আহমেদের বাসায় হানা দেওয়ার কিছু আগে অভিযান তদারক করতে গুলশানের সরকারি কোনো প্রোটোকল ছাড়াই হাজির হন উপদেষ্টা আসিফ মাহমুদ। এমনকি তিনি অপুর সঙ্গেও কথা বলেন। সবকিছু বুঝিয়ে দেওয়ার পর হেলমেট মাথায় একটি মোটরসাইকেলে চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপরে সাবেক এমপির বাসায় রিয়াদের নেতৃত্বে হানা দেয় একদল ছাত্রের মব। এই অভিযানের বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়েছিল বলে দাবি করেছেন অপু। ভিডিওতে তিনি বলেন, সকালের অভিযানে বাসাটিতে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। সে সময় স্বামীকে পাওয়া না গেলেও বিভিন্ন নমুনা থেকে বোঝা যাচ্ছিল তিনি সেখানে ছিলেন। অপুর সন্দেহ, চাঁদা নেওয়ার জন্যই পরিকল্পিতভাবে আগে থেকে কেউ অভিযানের তথ্য ফাঁস করেছিলেন। এজন্যই পালাতে সক্ষম হন স্বামী। বাসার তল্লাশির পরে শুরু হয় আসল নাটক। পুলিশ ও শিক্ষার্থীদের চলে যেতে বলে রিয়াদ। এরপর অপুকে নিয়ে তিনি আবার স্বামীর বাসায় যান। সাবেক এমপির কাছে দাবি করেন 1 কোটি টাকা। ভিডিওতে অপু বলেন, এভাবে চাঁদা যাওয়ার ঘটনায় তিনি বিস্মিত হয়ে পড়েন, কিন্তু সাবেক এমপি স্বামীর সঙ্গে দর কষাকষি চালিয়ে যান রিয়াদ। এক পর্যায়ে 50 লাখ টাকায় সমঝোতা হয়। তাৎক্ষণিকভাবে দেওয়া হয় 10 লাখ টাকা। কথা ছিল 2 দিন পরে আরো 40 লাখ দেওয়া হবে। বাসা থেকে বেরিয়ে অপু চাঁদাবাজি নিয়ে ক্ষোভ জানালে রিয়াদ বলেন 1 কোটি টাকা আদায়ের নির্দেশটি দিয়েছেন চক্রের মূল নেতা উপদেষ্টা আসিফ মাহমুদ।
35 মিনিটের ভিডিওতে আসিফের আকস্মিক প্রতিপত্তি ও বিত্তবৈভবের বেশ কিছু উদাহরণ তুলে ধরেন অপু। এমনকি ঢাকায় আসিফের পাশাপাশি হান্নান মাসুদের মতো শীর্ষ এনসিপি নেতারাও মবের মাধ্যমে চাঁদাবাজিতে নেতৃত্ব দিচ্ছেন বলেও দাবি করেন তিনি। প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে দাবি করে চ্যালেঞ্জ ছুড়ে দেন অপু। টাকা নেওয়ার সময় সিসিটিভি ফুটেজ সম্পর্কে বলেন যে 2.5 মিনিটের ভিডিও ভাইরাল করে রাতারাতির ভিলেন বানানো হলো তাদের কাছে চ্যালেঞ্জ। সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন, দেখি কে ফোন করছেন, কার ফোনে স্বামী ওই বাসা থেকে বের হয়েছেন, যে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে অভিযানে গেলাম সেখানে আমাদের মধ্যে কি কথা হয়েছিল সেগুলো প্রকাশ করুন। জানে আলম অপুকে 1 আগস্ট রাজধানীর ওয়ারি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর আগে 26শে জুলাই তাকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানায় গণতান্ত্রিক ছাত্র সংসদ। সে সময় ফেসবুকে এক পোস্টে অপু লেখেন, প্রথমত আমি গ্রেপ্তার হইনি, দ্বিতীয়ত আমি কোথাও চাঁদাবাজিও করি নাই, আজকের গুলশানের ঘটনায় আমি কোনোভাবেই জড়িত ছিলাম না। গুলশানের প্রকৃত ঘটনা সবার সামনে তুলে ধরার কথাও সে সময় জানিয়েছিলেন অপু। দর্শক, অপুর অভিযোগকে ফেলে দেওয়ার সুযোগ নেই। গত মার্চ থেকে প্রতি মাসে দেশের কোনো না কোনো জায়গায় এনসিপি থেকে পদত্যাগের খবর আসে। অভিযোগ দলীয় নেতাদের চাঁদাবাজি। আবার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগ আর কেলেঙ্কারি প্রমাণের পাহাড় জমেছে। প্রশ্ন হলো, একের পর এক গুরুতর অভিযোগ ওঠার পরেও কি করে বহাল তবিয়তে ক্ষমতার চেয়ারে আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যুব ক্রীড়া উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর 2024 সালের 11 আগস্ট সচিবালয়ে প্রথম অফিস করেন আসিফ মাহমুদ। চেয়ারে বসে বড় গলায় তিনি সাংবাদিকদের বলেছিলেন, পুরো দেশের সিস্টেম বদলে দিতে চান, দুর্নীতিকে শেষ করে দিবেন। এরপর 16 আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টারও দায়িত্ব পান আসিফ মাহমুদ। ওই মন্ত্রণালয় তার হাতে ছিল 10ই নভেম্বর পর্যন্ত। দায়িত্ব পুনর্বন্টনের পর 10ই নভেম্বর তিনি হয়ে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। একই সঙ্গে আছেন যুব ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব। ছাত্র থেকে রাতারাতি সরকার উপদেষ্টা বনে যাওয়া আসিফ মাহমুদের প্রভাব ও দূরত্ব বাড়তে সময় লাগেনি। কেবল তিনি নন, পরিবারের সদস্যদের বিরুদ্ধে নিয়মিত বিরতিতে আসছে গুরুতর অভিযোগ। তার বাবার দাপটে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে কুমিল্লার মুরাদনগরে। ক্ষমতার চেয়ারে বসার প্রথম দিন দুর্নীতির সিস্টেম বদলে দেওয়ার ঘোষণা দেয়া আসিফের হেলিকপ্টারে চড়ে কম্বল বিতরণের বিলাস ব্যাপক সমালোচনার জন্ম দেয় 4 মাসের মধ্যে। গত বছরের 17 নভেম্বর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সব ধরনের দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন স্থানীয় সরকার উপদেষ্টা। এর 5 মাস পরে খবর বের হয় কুমিল্লা এলজিইডির ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন আসিফের বাবা বিল্লাল হোসেন। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার মুখে বাতিল করা হয় সেই লাইসেন্স। অন্যদিকে আসিফের পিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে প্রায় 400 কোটি টাকা আয়ের অভিযোগ ওঠে। মোয়াজ্জেমকে পরে অব্যাহতি দেওয়া হলো, তার বিরুদ্ধে তদন্ত চলছে দুদকে। তার বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা এবং এনআইজি ব্যবহার বন্ধে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাভিশনের অনুসন্ধানে ক্ষমতার পট পরিবর্তনের 1.5 মাসের মধ্যে মুরাদনগরে আসিফের বাবার দৌরত্বের ভয়ঙ্কর একটি ঘটনা তুলে ধরা হয়। 2024 সালের 17 সেপ্টেম্বর স্থানীয় আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা রানীকে মবের মাধ্যমে অপসারণের নেতৃত্ব দেন আসিফের বাবা। শিখা রানীকে নির্যাতনের ঘটনা সে সময় ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর নিজেই প্রধান শিক্ষকের চেয়ার দখল করেন বিল্লাল হোসেন। দর্শক, গত বছরের 25শে ডিসেম্বর দিনাজপুরে এক সমাবেশে আসিফ মাহমুদ সবাইকে আল্লাহর ওয়াস্তে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিলেন। প্রশ্ন হলো, গুলশানের ঘটনা ফাঁস হওয়ার পর আসিফকে কিভাবে সামলাবেন অধ্যাপক ইউনূস? অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা কি তার নিয়োগকর্তাদের দুর্নীতির রাশ টানতে মনোযোগী হবেন, নাকি ডক্টর মোহাম্মদ? গুলশানের এই ভিডিও দেখবার পর যে প্রশ্নগুলো এসেছে, এই প্রশ্নগুলো আপনাদের সবার মনে নিশ্চয়ই এসেছে। এক, শুধুমাত্র গুলশানে এক রাতে এক বাড়িতে পুলিশ আর সমন্বয়কারীদের অভিযানে পাঠিয়ে আসিফ মাহমুদ যদি 1 কোটি টাকা তোলেন, অন্তত 1 কোটি টাকা তোলেন, তাহলে সারা বাংলাদেশে তিনি, তার বাবা, তার সাঙ্গপাঙ্গরা মিলে প্রতিদিন কত টাকা তুলছেন পুলিশ বাহিনী এবং সমন্বয়কদের ব্যবহার করে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি একা সে টাকা ব্যবহার করছেন? প্রশ্ন করা শুরু করতে হবে সেই জায়গা থেকে যে কোন যোগ্যতায় বা কার পছন্দে এই মাফিয়া তন্ত্র কায়েম হলো, যে মাফিয়া তন্ত্রে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেই নির্বাচিত করা হলো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, যুব ক্রীড়া মন্ত্রী পদে। ঢাকার গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে 50 লাখ টাকা মাত্র চাঁদা আদায় করতে যাওয়ার কারণে হাতে নাতে 5 জন গ্রেফতার হওয়ার পর থেকেই আপনারা জানেন আমি বারবার সেই জুলাইয়ের শেষ থেকে প্রশ্ন তুলছি যে হিসাব মিলছে না। ঠিক কি কারণে আওয়ামী লীগ এমপির বাড়িতে মব হামলা করবার জন্য বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গিয়ে চাঁদা দাবি করবার জন্য তাদেরকে পুলিশ গ্রেফতার করবে বা গ্রেফতার করার সাহস করবে, আর সে খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়বে, সিসিটিভি ফুটেজের
ছবি সহ সে বিষয়টি নিয়ে বিস্ময়ের ঘোর আমার সেই জুলাই থেকেই কাটছিল না। এবং আপনারা জানেন যে আমি নানা রকম প্রশ্ন বয়ানে যেমন তুলেছি, এমনকি আওয়ামী লীগ নেতাদেরই তো প্রশ্ন করার সুযোগ পেয়েছি, তাদেরকে এটাও জিজ্ঞেস করেছি যে এটা কি করে ঘটলো। মানে ইউনূস সরকার বলে দিয়েছেন যে আপনাদের ওপর হামলা, আপনাদের বাড়িতে গিয়ে চাঁদাবাজি এখন থেকে একটা অপরাধ হিসেবে চিহ্নিত হচ্ছে। আবার দেখুন সেই শাম্মী আহমেদকে এমনকি গ্রেফতারও করা হয়নি এখন পর্যন্ত। এই পুরো বিষয়টি আমার ভেতরে যে বিস্ময়ের সৃষ্টি করেছিল সেই বিস্ময়ের ঘোর কিছুটা কাটতে শুরু করেছে। মানে যেমনটা আন্দাজ করেছিলাম যে খুব উপর মহল থেকে ঘটনা ঘটছে, আর সেই উপর মহল মানে যিনি সুতা দিয়ে পুতুলগুলো নাচাচ্ছিলেন সেই পুতুলদের কাউকে কাউকে খেলা থেকে বাদ দিয়ে দিতেই এবং খেলায় সকল পক্ষ একমত না হওয়াতে, মানে ভাগাভাগিতে না মেলাতেই শেষ পর্যন্ত এই ঘটনা ঘটে থাকতে পারে। এবার জানে আলম অপু নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা, যিনি নাকি আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক পার্টি, মানে তাদের তো এত দল, এত মুখ, এত লোভী লোভী নেতা, তো সেই জাতীয় নাগরিক পার্টির যে ছাত্র সংগঠন বাগছাস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তার যে নেতা জানে আলম অপু, যিনিও পরে এই চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হয়েছেন, তিনি নাকি গ্রেফতার হওয়ার আগে একটা ভিডিও তৈরি করে গিয়েছিলেন। সেই ভিডিও হঠাৎ করে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানে আলম অপু বলেছেন ঘটনা প্রবাহ পুরোপুরি বর্ণনা করে। সেই ভিডিওতে জানে আলম অপু বলছেন 4:15টার দিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা, তাদের বড় ভাই, তিনি দামি একটা মোটরসাইকেলে করে ওয়েস্টিনের সামনে এসে তাদেরকে নির্দেশনা দিয়ে দেন রাতে কি করতে হবে। এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আসবার সেই সিসিটিভি ফুটেজও বেরিয়ে গেছে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সাংবাদিক গুলশানের নানা রকম সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেই মোটরসাইকেল চালিয়ে গুলশান এলাকায় ঘোরাফেরা করছিলেন সেই দিন। কাজেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে এসেছিলেন এই ঘটনা প্রবাহ পুরোটি পরিকল্পনা করে বাস্তবায়নে কিভাবে করতে হবে তার নির্দেশনা দিতে, তাতে ওই পক্ষটির আর কোনো সন্দেহ থাকে না। এখন জানে আলম অপু বলছেন 4:15টার দিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এসে তাদেরকে নির্দেশনা দিয়ে যান এবং সেই নির্দেশনার পর 5টা থেকে 6টা পর্যন্ত পুলিশের সঙ্গে গিয়ে, মানে পুলিশ বাহিনীকে যুক্ত করা হয় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আওয়ামী লীগ এমপির বাড়িতে হামলা চালিয়ে চাঁদাবাজি করার জন্য। মানে যেই ঘটনা চলছে সেই 2024 সালের 5ই আগস্টের পর থেকেই নির্বিবাদে ঠিক সেই ঘটনাটি ঘটাতে তারা গেলেন। তারা পুলিশ নিয়ে গেলেন আওয়ামী লীগের এই সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায়, তাকে নাকি গ্রেফতার করবেন। 5টা থেকে 6টা পর্যন্ত অভিযান চললো। আর ওইদিকে এই ঘটনাস্থল থেকে পরে গ্রেফতার হয়েছেন যে রিফাত, তাকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলে রাখলেন 1 কোটি টাকা চাঁদা নিয়ে আসতে হবে ওই বাড়ি থেকে তাদেরকে। মানে পুলিশ গেল শাম্মী আহমেদের বাড়িতে তাদের গ্রেফতার করতে, আর চাঁদা আনার নির্দেশনা থাকলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর। বুঝতেই পারছেন শাম্মী আহমেদকে গ্রেফতার করা এখানে উদ্দেশ্য নয়, গ্রেফতার করা হবে এই ব্ল্যাকমেইলিং করে গুলশানের ধনাঢ্য পরিবারের এই সংসদ সদস্য শাম্মী আহমেদের বাড়ি থেকে 1 কোটি টাকা চাঁদা ভয় দেখিয়ে নিয়ে আসার অ্যাসাইনমেন্টই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার এই সহযোদ্ধাদের হাতে তুলে দিয়েছিলেন। এরপর জানে আলম অপু বলেন তারা 5টা থেকে 6টা পর্যন্ত তন্ন তন্ন করে শাম্মী আহমেদের বাসায় অভিযান চালান। মানে কেউই কারো চেয়ে কম অপরাধী নন, সবগুলো ডাকাত। মানে এই জানে আলম অপু এখন এসে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার দিকে আঙুল তুলছে বলে ভাবার কারণ নাই যে তারা ডাকাতিকে বৈধ কাজ মনে করেন না। তার মানে এই যে পুলিশের সঙ্গে তারা মানুষের বাড়িতে চলে যাচ্ছেন এবং গিয়ে গ্রেফতার অভিযান চালাচ্ছেন এবং গ্রেফতার করার পরিবর্তে ব্ল্যাকমেইল করে চাঁদা চাইছেন, সেই পুরো বিষয়টিকে এই তরুণদের দল, এই প্রেসার গ্রুপ, এই মব, মানে আপনি কোনটা বলবেন আপনি ঠিক করে নিন, এই ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দানকারী পক্ষ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কেরা ভাবছেন একটা বৈধ কাজ, তাদের বৈধ দায়িত্ব এবং তাদের অধিকার। কাজে জানে আলম অপু রিফাত এরা গিয়েছিলেন ওই বাড়িতে ডাকাতি করতে 5টা থেকে 6টা পর্যন্ত। খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেটি হচ্ছে জানে আলম অপু বললেন আমাদের নাকি জিজ্ঞেস করা উচিত এখন যে ওই বাড়িতে গিয়েই তারা বুঝলেন শাম্মী আহমেদ একটু আগেও ছিলেন ওখানে, তার কানের হেডফোন, তার ফোন, তার ব্যবহার্য নানা জিনিসপত্র নাকি ওই বাড়িতে ছড়িয়ে আছে। মানে বেচারা শাম্মী আহমেদেরই বাড়ি, কাজে ছড়িয়ে থাকতেই পারে। কিন্তু এই তরুণেরা গিয়েই বুঝলেন যে কারো একটা ফোন পেয়ে ওই সাবেক এমপি তখনই পালিয়ে গেছেন। এখন জানে আলম অপু বলছে আপনারা প্রশ্ন করে দেখেন যে কে তাদেরকে পালিয়ে যেতে বললো। এখন আসলেই কিন্তু জানে আলম অপু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের করতে বলেছেন, কারণ ওখানে যখন শাম্মী আহমেদকে পাওয়া গেল না এবং পুলিশ চলে গেল, তখন যেহেতু বড় ভাই অ্যাসাইনমেন্ট দিয়ে গেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই তরুণেরা শাম্মী আহমেদের পরিবারের কাছে টাকা চাওয়া শুরু করে এবং সেই সিসিটিভি ফুটেজ ক্যামেরাতেই ধরা পড়ে। জানে আলম অপু নিজেই বলেন শাম্মী আহমেদের বাড়িতে কালো গেঞ্জি পরা যেই ছেলেটির
হাতে টাকার ব্যাগ তুলে দেওয়া হচ্ছে সেই ছেলেটি আমি। তো জানে আলম অপুর হাতে যে টাকার ব্যাগ তুলে দেওয়া হয় সেখানে নাকি ছিল মাত্র 10 লাখ টাকা। এখন রিফাত আর জানে আলম অপুর মধ্যে নার্ভাসনেস শুরু হয়, তারা উদ্বিগ্ন হয়ে পড়েন, তারা তর্কাতর্কিতে লিপ্ত হন। একদিকে শাম্মী আহমেদের পরিবার 10 লাখের বেশি আর কিছু দেবেন না, সিসিটিভিতে ওইদিকে এই পুরো ঘটনা রেকর্ড হচ্ছে। আর ওইদিকে তখন শাম্মী আহমেদের স্বামী 10 লাখ টাকা দেওয়ার পরেও রিফাতেরা ক্রমাগত শাম্মী আহমেদের স্বামীর উপর চাপ সৃষ্টি করে যাচ্ছেন, কারণ তিনি মাত্র 10 লাখ দিয়েছেন, আসিফ মাহমুদ তো বলে গেছেন এনার দেওয়ার কথা 1 কোটি। এখন আপনারা হিসাব মেলান ঘটনা আসলে কি ঘটলো যে এদের গ্রেফতার হয়ে যেতে হলো, আর 1 কোটি টাকা কোথায় গেল? শাম্মী আহমেদি বা কিভাবে তার স্বামীকে রেখে পুলিশি অভিযানের মধ্যেই পালিয়ে যেতে সক্ষম হলেন? ঘটনা ঘটেছে আসলে আমার যেটা এই ভিডিও দেখে একেবারে দৃঢ় ধারণা, সেটা হচ্ছে 1 কোটি টাকা চলে গেছে বড় ভাইয়ের হাতে, এবং বড় ভাই একদিকে এদেরকে দায়িত্ব দিয়েছেন টাকা তুলে নিয়ে যাওয়ার, অন্যদিকে শাম্মী আহমেদের সঙ্গে মানে সাবেক এই আওয়ামী লীগ এমপির সঙ্গে বড় ভাইয়ের একটা সংযোগ স্থাপন হয়ে যাওয়ার ফলে বড় ভাইয়ের কাছে পৌঁছে গেছে 1 কোটি বা তারও বেশি টাকা। এবং তখন ফাঁদ পাতা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতাদের ধরিয়ে দেবার জন্য, এটা জেনে শুনে যে শাম্মী আহমেদের বাড়িতে সিসিটিভি ফুটেজ আছে এবং তাদেরকে ধরিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ, কারণ এই ব্যক্তিরা না হলে শাম্মী আহমেদের বাড়িতে ঝামেলা করতেই থাকবেন এবং এরা প্রত্যেকে জানেন আসিফ মাহমুদ তাদেরকে 1 কোটি টাকা তুলতে এনেছেন। কাজেই এদেরকে অপরাধী সাজিয়ে দিলে আসিফ মাহমুদের কাছে যে টাকা চলে গেছে আর সেই টাকা দিয়ে যে তিনি শাম্মী আহমেদকে মুক্ত করে দিয়েছেন, আর শাম্মী আহমেদের বাড়ির সিসিটিভি ফুটেজ ক্যামেরায় ধরে এদেরকে গ্রেফতার করিয়ে ভোর 4টায় এসে যে তিনি পুলিশ বাহিনী সহ তাদেরকে শাম্মী আহমেদের বাড়িতে পাঠিয়েছিলেন, এই পুরো গল্প ধামাচাপা পড়ে যাবে সেটা পরিকল্পনা করেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই দারুণ গল্প সাজিয়েছিলেন। মানে সরকারও কেমন ন্যায়পরায়ণ হয়ে উঠেছে, কেমন ন্যায় বিচারের বাংলাদেশ এই তরুণেরা চান দেখুন। তখন হাতে নাতে ধরা পড়ে গেলেন এই 4-5 জন, আর এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি সারা বাংলাদেশে বাতিল করে দেওয়া হলো। কিন্তু তাতে কি তারা মগবাজি থামিয়েছেন? আজকেও পত্রিকায় দেখছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলার সাবেক নেতারা, মানে কমিটি তো বাতিল হয়ে গেছে, কাজে এখন তারা সাবেক নেতা, সেই সাবেক নেতারা বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান যাতে আর কোনোভাবে কিশোরগঞ্জে ঢুকতে না পারেন সে বিষয়ে আলটিমেটাম দিয়েছেন। মানে তারা এখন নতুন পরিচয়ে মব চালিয়ে যাচ্ছেন, কারণ মবের গুরুরা তো সরকারেই বসে আছেন। এখন জানে আলম অপুর এই দারুণ ভিডিও যদি প্রকাশ না পেত তাহলে কি মডেলে তারা কাজ করছেন সেটা বোঝা মুশকিল হতো। আমার মনে গুলশানের এই ভিডিও দেখবার পর যে প্রশ্নগুলো এসেছে, এই প্রশ্নগুলো আপনাদের সবার মনে নিশ্চয়ই এসেছে। এক, শুধুমাত্র গুলশানে 1 রাতে 1 বাড়িতে পুলিশ আর সমন্বয়কারীদের অভিযানে পাঠিয়ে আসিফ মাহমুদ যদি 1 কোটি টাকা তোলেন, অন্তত 1 কোটি টাকা তোলেন, তাহলে সারা বাংলাদেশে তিনি, তার বাবা, তার সাঙ্গপাঙ্গরা মিলে প্রতিদিন কত টাকা তুলছেন পুলিশ বাহিনী এবং সমন্বয়কদের ব্যবহার করে? আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি একা সেই টাকা ব্যবহার করছেন? প্রশ্ন করা শুরু করতে হবে সেই জায়গা থেকে যে কোন যোগ্যতায় বা কার পছন্দে এই মাফিয়া তন্ত্র কায়েম হলো, যে মাফিয়া তন্ত্রে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকেই নির্বাচিত করা হলো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, যুব ক্রীড়া মন্ত্রী পদে, এবং তারপর থেকে তিনি যেসব অন্যায় অনাচার ক্রমাগত করে যাচ্ছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লুটপাট, ঠিকাদারি, পদ পদায়নের কথা তো বাদই দিলাম, অন্যত্র তিনি যেভাবে মানি মেকিং মেশিনটা পরিচালনা করছেন, যে কথা আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী উমামা ফাতেমা পরিষ্কার বলেছিলেন যে হেয়ার রোড থেকে এই মানি মেকিং মেশিন পরিচালিত হচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার তোলা টাকা কি তিনি একাই খাচ্ছেন? ভাববার কোনো কারণ আছে? পুলিশ বাহিনীকে পাঠিয়ে আসিফ মাহমুদ রাতে রাতে দিনে দিনে যে টাকা তুলছেন সে টাকার ভাগ স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ প্রশাসন, আইন উপদেষ্টা আর কেউ ভাগ পাচ্ছেন না, নাকি পুরো উপদেষ্টা পরিষদের মধ্যে একেবারে বৈষম্যবিহীন ভাবে সমান ভাগে ভাগ হচ্ছে এটি? এই মানি মেকিং মেশিনের পুরো বিস্তারিত যদি না জানা যায়, এই মাফিয়া তন্ত্র যে সারা বাংলাদেশে এরা কায়েম করেছেন তার কোন টাকা কোথায় যাচ্ছে তা যদি বোঝা না যায়, তাহলে এই বাংলাদেশে নির্বাচন হবে, এই সরকারের মেয়াদ বা এই সরকারের আমল শেষ হবে, অন্য কোনো সরকার ক্ষমতায় আসবে, সে আশায় গুড়ে বালি। আর ভাবুন তো ঠিক কেন এই সময়ে হঠাৎ আজকের দিনে এই ভিডিওটি ছড়িয়ে পড়লো সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে অনেকেই বলছেন, অনেক সাংবাদিকেরাও বলছেন জানে আলম অপুর ভিডিওটি নাকি তাদের কাছে 14-15 দিন আগে থেকেই ছিল। আমার মনে হয় এই ভিডিওটি যে ছড়িয়ে পড়লো তার সঙ্গে একটা সরাসরি সংযোগ আছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকার থেকে বেরিয়ে এসে নির্বাচন করবেন সে কথা বলা, তার একথা বলা যে তিনি নির্বাচন করবেন তবে হয়তো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে করবেন না, তার মানে তিনি বিএনপি থেকে নির্বাচন করবেন। এবং এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বললেন তিনি কুমিল্লায় মানে স্থানীয় রাজনীতিতে যাবেন না,
তিনি ঢাকার এমপি হতে চান। এই প্রত্যেকটি বিষয়ের সূত্র মেলালে বুঝতে অসুবিধা হয় না ঠিক কেন এখনই এই ভিডিওটি ফাঁস হতে হলো। কারণ দেখুন, যে মানি মেকিং মেশিন তিনি পরিচালনা করছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে একরকম এতিম করে রেখে এই মানি মেকিং মেশিনের সকল রহস্য জেনে এবং এই মানি মেকিং মেশিনের নেতৃত্ব নিয়ে তিনি এই উপদেষ্টা পরিষদ থেকে নির্বাচনের আগে বেরিয়ে মূলধারার রাজনীতিতে ঢুকে সংসদ সদস্য বনে যাবেন, সেটা যেমন এই উপদেষ্টা পরিষদের জন্য নিরাপদ নয়, তেমনি লাভজনকও নয়। অন্যদিকে ঢাকার এমপি হবার দিকে তার চোখ, সেটা ঘোষণা করে দেওয়ার পর অনেক পক্ষের জন্য এই ভিডিও চাপা রাখা আর লাভজনক হবে না সেটাও বুঝতে অসুবিধা হয় না। কাজেই জানে আলম অপু নিজেও একজন ডাকাত দলের সর্দারের খবর তিনি ফাঁস করেছেন, কিন্তু এই ডাকাত দলের টাকা কোথায় কোথায় যাচ্ছে আর কত বড় মানি মেকিং মেশিন তারা তৈরি করেছেন সেটা নিশ্চয়ই তারা ভাববেন যারা এই বাংলাদেশকে এই মাফিয়া রাজ্যে পরিণত হতে দিয়েছেন, এই মবের রাজ্যে মবের মূল্যকে পরিণত হতে দিয়েছেন। কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, কথা বলেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একটি কঠিন পরিস্থিতি চলছে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে নানা ধরনের চাঞ্চল্যকর তথ্য, নানা রকমের চাঁদাবাজি সহ জড়িত সহ নানা রকম প্রচারণা আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে এখন পর্যন্ত আমাদের কাছে যে নিউজটি এসেছে যে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে একটি ভিডিও ফুটেজকে কেন্দ্র করে, যদিও তিনি এই বিষয়টি অস্বীকার করেছেন। এখন যারা বলছেন যে তিনি কট খেয়েছেন বা তিনি চাঁদাবাজি সত্যি করেছেন, বা যে বিষয়টি নিয়ে আমরা দেখতে পারছি যে তিনি অস্বীকার করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তুলকালাম সৃষ্টি করেছে এই সংবাদটি। দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কি আসলেই চাঁদাবাজি করেছেন কিনা? যদি তা প্রমাণ সহকারে মেলে তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন কিনা, নাকি পদত্যাগ করবেন? এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।